হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। আমরা কি পড়েছিলাম শেষ ক্লাস আরএনএসের সমীকরণ এবং কোনো রাসায়নিক বিক্রিয়া যে উষ্ণতা বাড়লে বিক্রিয়ার হার অর্থাৎ হার ধ্রুবক কীরকম পরিবর্তিত হয় শেষ পড়েছিলাম। আজকে পড়ব যে উষ্ণতা পরিবর্তনে অর্থাৎ উষ্ণতা যদি বাড়ায় তাহলে হার ধ্রুবক তো পরিবর্তিত হচ্ছে এবং এই হার ধ্রুবকের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই রাসায়নিক বিক্রিয়ার যে সক্রিয়করণ শক্তি কত বা কি সেটাকে আমরা নির্ণয় করব। তাহলে দেখো, তাহলে আমাদের আরএনএস যে সমীকরণ সেটার যে সিম্পলি যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে এরকম কি ছিল না, লগ কে সমান লগ এ মাইনাস ইএ বাই 2.303 RT। তাহলে এটা ছিল একটা সাধারণ সমীকরণ যেটা দিয়ে আমরা অঙ্ক করার কাজে ব্যবহার করেছিলাম। তাহলে এখন যদি আমরা উষ্ণতা বাড়াই বা কমাই তাহলে বিক্রিয়া হার বাড়বে বা কমবে। তাহলে আমি দুটো জিনিস করব। এক, আমি যখন প্রথমে T1 উষ্ণতা T1 কেলভিন উষ্ণতা ধরেছিলাম তখন বিক্রিয়া হার ধ্রুবক বলেছিলাম K1। এখন উষ্ণতা বাড়িয়ে আমি T2 করেছি, তখন বিক্রিয়া হার ধ্রুবক কি হয়েছে না K2। তাহলে এটা হচ্ছে উষ্ণতা T1 আর এটা হচ্ছে হার ধ্রুবক। এটা উষ্ণতা, এটাও হার ধ্রুবক। তাহলে এখন কি বলবো না, উষ্ণতাটা T2 গ্রেটার দেন T1। তাহলে T2 উষ্ণতা যদি বেশি হয় তাহলে T2 উষ্ণতায় হার ধ্রুবকটা বেশি হবে। তাহলে এটা যদি হয় তাহলে কি বলতে পারি আমরা K2 গ্রেটার দেন K1। তাহলে আমি এই যে ইকুয়েশনটাকে একবার T1 উষ্ণতায় যদি করি, তাহলে যদি T1 উষ্ণতায় যদি করি তাহলে এখানে হার ধ্রুবকটা কি হবে K1। তাহলে আমার প্রথম ইকুয়েশনটা হচ্ছে log K1 সমান log A মাইনাস EA বাই 2.303 RT1। এটাকে বলছি এক নম্বর সমীকরণ। এখন উষ্ণতা আমি বাড়িয়ে কি করেছি T2 করেছি, তাহলে T2 করলে পরে কি হবে হার ধ্রুবক বাড়বে এবং হার ধ্রুবক কি হবে K2। তাহলে দ্বিতীয় যে সমীকরণটা হবে সেটা লিখব log K2 সমান log A মাইনাস EA বাই 2.303 RT2। ব্যাস, এই দুই নম্বর সমীকরণ। এখন এই 1 এবং 2 এই সমীকরণ দুটো থেকে আমি একটা নতুন ইকুয়েশন তৈরি করব, যার সাহায্যে কি না আমি সক্রিয়করণ শক্তি অর্থাৎ EA অ্যাক্টিভেশন এনার্জিটা বার করব। কি করব না, এই দুটো সমীকরণ থেকে দেখো আমি 2 থেকে 1 নম্বর সমীকরণটা বের করব। তাহলে 2 মাইনাস 1 করে পাই কিরকম না, এদিকে লিখছি log K2 মাইনাস log K1 সমান এই ইকুয়েশনটাকে লিখছি log A মাইনাস EA বাই 2.303 RT2 মাইনাস কি দেবো এই এক নম্বর সমীকরণ এটা log A, তাহলে বাইরে মাইনাস দিচ্ছি তাহলে ভিতরে যে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা কি ছিল প্লাস, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল মাইনাস আর মাইনাস মানে প্লাস EA বাই 2.303 RT1। তাহলে তো log A কেটে গেল, এখানে কি আছে log K2 মাইনাস log K1। তাহলে এটা কি আছে log এর বিয়োগ আছে, তাহলে log থেকে যদি বিয়োগ হয় log এর তাহলে তার কি আছে ভাগ হয়ে যায়, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি log K2 বাই K1 সমান দেখো এখানে কি আছে EA বাই 2.303 R। এটা এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন, তাহলে আমি এখান থেকে কমন নিচ্ছি EA বাই 2.303 R। আমি এখান থেকে লিখছি প্রথমে যেহেতু এটা প্লাস সাইন, তাহলে এখানে কি হবে 1 বাই T1 মাইনাস এটা লিখছি 1 বাই T2। ব্যাস, এটা যদি আরেকটু ভালো করে লিখি log K2 বাই K1 সমান EA বাই 2.303 R। এটা লসও করে নিলাম কি হলো T1 T2 আর এদিকে দেখো হয়ে যাবে T1 T1 কেটে যাচ্ছে, তাহলে T2 মাইনাস T1। ব্যাস, তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা কি করব না কোনো রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিটা বার করতে হবে। আমার কি জানা দেখো T1 জানা, T1 জানা, K1 জানা, K1 জানা, T2 জানা, T2 জানা, K2 জানা, K2 জানা।
তাহলে K1 জানা, K2 জানা, T2 T1 এইগুলো সব আমার জানা। তাহলে আমি এখান থেকে বার করবো কি E এর অ্যাক্টিভেশন এনার্জি। আর এখানে যে R এর ভ্যালুটা আছে, R এর ভ্যালুটা কি পুট করব না 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এই ভ্যালুটা যদি আমি বসাই তাহলে আমরা এখানে অ্যাক্টিভেশন এনার্জিটা আমরা জুলে পাবো। কি E এর মানটা আমরা জুল এককে পাবো। এইভাবে আমরা দুটো ভিন্ন উষ্ণতায় হার্ধবকের মান থেকে সক্রিয়করণ শক্তি গণনা করব। এবার আমরা নতুন একটা টপিকস করব। দেখো দেখো এবার যেটা আমরা করব বলে উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কি জিনিসটা না উষ্ণতা পরিবর্তনে হার্ধবক কতটা পরিবর্তিত হয় তার জন্য এই উষ্ণতা কোএফিসিয়েন্ট বা উষ্ণতা গুণাঙ্কটা নিয়ে এসেছে। তাহলে আমরা এটা নিশ্চয়ই আগে জেনেছি যে উষ্ণতা যদি বাড়ে তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার তথা হার্ধবক বাড়বে। এখন কতটা বাড়ছে, কতটা উষ্ণতার পরিবর্তনে কতটা বাড়ছে সেটাকে আমরা একটা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, কি বলেছে যে দুটি ভিন্ন উষ্ণতায় হার্ধবকের যে অনুপাত, তাহলে দুটি ভিন্ন উষ্ণতায় হার্ধবকের যে অনুপাত যেখানে উষ্ণতার পার্থক্য 10 একক তাকে আমরা বলবো উষ্ণতা গুণাঙ্ক। কিরকম, তাহলে মনে করো একটা টি কেলভিন উষ্ণতায় হার্ধবক হচ্ছে KT। এখন যদি 10 একক বাড়ায় উষ্ণতা তাহলে টি প্লাস 10 কেলভিন উষ্ণতায় হার্ধবক বলবো KT প্লাস 10। তাহলে এর যে রেশিও সেই রেশিওটাকে বলবো আমরা উষ্ণতা গুণাঙ্ক। তাহলে মিউ সমান হচ্ছে KT প্লাস 10 বাই KT, এটাকে বলবো উষ্ণতা গুণাঙ্ক। তাহলে কি যে দুটি ভিন্ন উষ্ণতায়, এটা টি কেলভিন উষ্ণতা, এটা টি প্লাস 10 কেলভিন উষ্ণতায়, তাহলে হচ্ছে এটা টি কেলভিন উষ্ণতায়, এটা টি প্লাস 10 কেলভিন উষ্ণতায়। তাহলে দুটো ভিন্ন উষ্ণতা হচ্ছে, তাহলে দুটো ভিন্ন উষ্ণতায় হার্ধবকের মানও আলাদা। তাহলে এই যে হার্ধবকের যে মান, এই যে মান এদের যে অনুপাত এবং এই অনুপাত দুটোর মধ্যে যে উষ্ণতা পার্থক্য সেটা হতে হবে 10। তাহলে 10 কেলভিন বা 10 একক উষ্ণতা বৃদ্ধিতে বা উষ্ণতার পরিবর্তনে দুটি ভিন্ন হার্ধবকের যে অনুপাত পাই তাকে আমরা কি বলি উষ্ণতা গুণাঙ্ক। এবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে এই উষ্ণতা গুণাঙ্ক অর্থাৎ মিউ এর মান তোমার কি হয় সাধারণত দ্বিগুণ বা তিনগুণ হয়। তাহলে 2 গুণ হবে অথবা 3 গুণ হবে। তার মানে বলতে পারি যে এই মিউ এর মানটা যেটা কার থেকে কার মধ্যে সীমাবদ্ধ থেকে 2 থেকে 3 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে 2 গুণ বা 3 গুণ হবে। তাহলে আমি ধরে নিতে পারি যে মিউ এর মানটা 2 থেকে 3 হতে পারে। এবারে কি না মেন যে পার্থক্য সেটা মনে রাখতে হবে না যে উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়াটা করা হচ্ছে সেই উষ্ণতায় বিক্রিয়ার হার্ধবক যা হয় যদি আমি 10 ডিগ্রি বাড়িয়ে দিই উষ্ণতাটা তবেই যে হার্ধবক ছিল তার দুগুণ বা তার 3 গুণ বাড়বে। সাপোজ যদি আমি বলি মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি বিক্রিয়ার হার বলছি আমি 8, তাহলে আমি 10 ডিগ্রি বাড়িয়ে দিয়েছি, দিয়ে কত বলেছি না 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে এখন বিক্রিয়া হারটা হবে এর ডবল 2R অথবা হতে পারে 3R। তাহলে এটা হলো দ্বিগুণ অথবা 3 গুণ। তাহলে এই যে বিক্রিয়া হার্ধবকের যে পার্থক্য অর্থাৎ উষ্ণতা গুণাঙ্ক সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে কি না ডবল হবে বা ট্রিপল হবে। যদি কোনো কিছু উল্লেখ করে না দেয় তাহলে আমরা ধরে নেব কি ধরবো না এই উষ্ণতা গুণাঙ্কটা তোমার হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, তাহলে মনে করি যে একটা অঙ্ক এরকম বলা হয় যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে বৃদ্ধি করে উষ্ণতাটা করা হয়েছে 65 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা বৃদ্ধি হয়েছে 65 ডিগ্রি। তাহলে বিক্রিয়ার হার
প্রাথমিক বিক্রিয়া হারে কত গুণ হবে, আর এখানে মিউটা বলে দিচ্ছে 3। তাহলে দেখো কতটা বাড়বে, কি বললাম না, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আছে যার উষ্ণতা ছিল প্রাথমিক অবস্থায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন 25 ডিগ্রি থেকে যদি বাড়িয়ে 65 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করা হয়, তাহলে যে বিক্রিয়া হার সেটা প্রাথমিক বিক্রিয়া হারের কত গুণ হবে। সাপোজ দেখো মনে করো বিক্রিয়া হার কি ছিল, আর ছিল, তখন উষ্ণতা কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে এখন কত গুণ বাড়বে বলেছে, 3 গুণ বাড়বে। তাহলে 25 থেকে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে আসবো, তখন কত বাড়বে, 3 গুণ বাড়লো। তাহলে কত গেল এখন বিক্রিয়া 3R। এখন আবার যদি 10 ডিগ্রি বাড়ায়, তাহলে কত ডিগ্রি হলো, 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আবার কত বাড়বে, 3 গুণ, তাহলে গণিত 3, তাহলে কত গেল 9R। আবার কত বাড়াবো না, 10 ডিগ্রি, তাহলে কত হলো 55 ডিগ্রি বা 55 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আবার কত বাড়বে, 3 গুণ, তাহলে গেল 27R। আবার বাড়াবো কত, 10 ডিগ্রি, তার মানে 65 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ আমি যেটা চেয়েছি। তাহলে আবার কত বাড়বে, 3 গুণ, তার মানে কত যাবে, 81R। তাহলে কি হবে, যে বিক্রিয়া হারটা কি হবে না, প্রাথমিক বিক্রিয়া হারের 81 গুণ। তাহলে বিক্রিয়া হারটা কি হবে, প্রাথমিক বিক্রিয়া হারের 81 গুণ তোমার হবে। এইভাবে আমরা যদি বিভিন্ন নিউমেরিক্যাল বা বিভিন্ন অঙ্ক দেয়, তাহলে আমরা খুব সহজেই এইভাবে সমাধান করতে পারবো, ঠিক আছে। দেখো তাহলে তোমরা শেষ আজকের ক্লাসটা কি দেখো না, এরকম একটা জটিল বিক্রিয়া দিয়ে দিয়েছে। তাহলে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যে রিয়াকশন যে প্রোগ্রেস করবে অর্থাৎ অগ্রসর হবে, কোন একটা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে ওর যে শক্তির যে লেখচিত্র, সেই শক্তির লেখচিত্রটা আমরা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। তাহলে কি বিক্রিয়া দিয়ে দিয়েছে না, বিক্রিয়াটা বলে দিয়েছে যে এ থেকে ডি তে কনভার্ট হচ্ছে, অর্থাৎ এ হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এখান থেকে তৈরি হচ্ছে ডি বিক্রিয়াজাত পদার্থ, এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, বিক্রিয়াটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন, অর্থাৎ কি করে না এর তাপ বর্জন করে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এইচটা তোমার কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। এখন এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া যদি জটিল বিক্রিয়া হয়, তাহলে কি হবে, সেটা দুটো বা ততোধিক ধাপে সম্পন্ন হবে। কিন্তু আমরা আগে থেকে কি বলেছি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার স্ট্রাকচার দেখে, ওর গঠন দেখে কিন্তু আমরা বলতে পারবো না যে বিক্রিয়াটা কতগুলো ধাপে সম্পন্ন হবে, যদি তোমাকে না কিছু বলে দেয়। ঠিক এখানে বলে দিয়েছে যে ক্রিয়া কৌশলটা দেখিয়েছে না, এই বিক্রিয়াটা 3টে ধাপে সম্পন্ন হয়, 1 2 3। প্রথম ধাপে কি হয়, এ থেকে বি তে ট্রান্সফার হয়, অর্থাৎ এ থেকে বি হয়, যার হাত দ্রবক হচ্ছে K1, এবং এর বৈশিষ্ট্য কি, যে এটা হচ্ছে এন্ডোথার্মিক, অর্থাৎ এটা কি হচ্ছে তাপ শোষক বিক্রিয়া বা তাপ গ্রহণ করে। এক্ষেত্রে ডেল্টা এইচটা পজিটিভ, এবং এই বিক্রিয়াটা হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশন, দ্রুত সম্পন্ন হয়। দ্বিতীয় স্টেপ যেটা হচ্ছে, এই যে বি ছিল, বি থেকে সি তে কনভার্ট হয়েছে, এর হাত দ্রবক হচ্ছে K2, এবং এই স্টেপটা বলছে যে এটা এক্সোথার্মিক, অর্থাৎ এ কি করে না তাপ কি করবে, বর্জন করবে, ঠিক আছে। এটা হচ্ছে স্লো স্টেপ। আর তৃতীয় ধাপ, লাস্ট ধাপ, এটা হচ্ছে সি থেকে ডি হচ্ছে, এই যে ফাইনাল ডি, তাহলে সি থেকে ডি হচ্ছে, তাহলে এটা কি না এর হাত দেওয়া হচ্ছে K3, এবং এই বিক্রিয়াটা হচ্ছে এক্সোথার্মিক, অর্থাৎ তাপ বর্জন করবে, এবং এটা হচ্ছে যে ফার্স্ট রিঅ্যাকশন। তাহলে এই তিনটে যে মেকানিজম, এই তিনটে স্টেপটাকে আমি একটা এনার্জি ডায়াগ্রামের মধ্যে দেখাচ্ছি, কিরকম দেখে নাও। তাহলে এটা এনার্জি ই, আর এটা রিঅ্যাকশন প্রোগ্রেস, তাহলে প্রথম স্টেপটা হচ্ছে এই, তাহলে আমি বললাম যে এটা হচ্ছে তোমার এ, এটা এ। প্রথমটা কি হচ্ছে, এন্ডোথার্মিক, অর্থাৎ বি এর যে গ্রাফটা থাকবে সেটা হচ্ছে বড় হবে, এটা বলছি বি। তারপরে বি থেকে সি হচ্ছে, এটা হচ্ছে এক্সোথার্মিক, অর্থাৎ সিটা তোমার এনার্জি কম হবে, এটা হচ্ছে সি।
সি থেকে যে ডিটা হচ্ছে সেটা হচ্ছে এক্সোথেরমিক, মানে আরো কম হবে, এটা হচ্ছে ডি। তাহলে কি বললাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার দেখো গ্রাফটা কি করে আঁকবো। তাহলে কি বলেছে না, এ থেকে যে বি হচ্ছে সেটা হচ্ছে ফাস্ট, আর বি থেকে যে সি হচ্ছে সেটা হচ্ছে স্লো। অর্থাৎ এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ এই ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা সব থেকে বেশি হবে। তাহলে দেখো এটা এরকম হলো প্রথম স্টেপ, তারপরে কি এটা যেহেতু স্লো স্টেপ ওই জন্য এর শক্তিটা সব থেকে বেশি হবে এরকম। তাহলে এর পিকটা এর থেকে অ্যাক্টিভেশন এনার্জি থেকে এর পিকটা বেশি, তারপরে তোমার এরকম। ব্যাস, তাহলে এই হচ্ছে যে তোমার গ্রাফ। তাহলে দেখো এর থেকে বি এর শক্তিটা বেশি এনার্জিটা, এই জন্য কি হচ্ছে এই যে ডেল্টা এসটা, এই ডেল্টা এসটা তোমার হচ্ছে পজিটিভ হচ্ছে, এই ডেল্টা এসটা কি হচ্ছে পজিটিভ। দেখো বি এর থেকে সি এর শক্তিটা কম, সি এর শক্তিটা কম, তাহলে কি করছে এ তাপ বর্জন করেছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। সি এর থেকে ডি এর শক্তিটা আরো কম, তাহলে এটাও তোমার হচ্ছে কি নেগেটিভ। এবার দেখবো এর সক্রিয়করণ শক্তি এতটা, এর সক্রিয়করণ শক্তি এতটা, এর পিকটা সব থেকে বেশি, তাহলে এর অ্যাক্টিভেশন এনার্জিটা সব থেকে বেশি। এই জন্য কি হচ্ছে না এই দ্বিতীয় স্টেপের উপর অর্থাৎ বিক্রিয়াটা নির্ভর করছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া হার কার উপর নির্ভর করে না এই দ্বিতীয় ধাপের উপর নির্ভর করে। তাহলে এরকম যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশলগুলো বলে দেয়, অর্থাৎ প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, তার মধ্যে থেকে কোনো একটা স্টেপ স্লো না ফাস্ট, এখান থেকে আমরা দেখে বলতে পারবো না সেই বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ কোন ধাপে সক্রিয়করণ শক্তির মানটা বেশি হচ্ছে। তাহলে যেহেতু এটা স্লো স্টেপ, বাদ বাকিগুলো দেখো সব ফাস্ট অর্থাৎ দ্রুত হয়, তাহলে স্লো স্টেপের উপর কোনো রাসায়নিক বিক্রিয়ার হারটা নির্ভরশীল হয়। অর্থাৎ এই জটিল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার নির্ণয়ের ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপ, এবং দ্বিতীয় ধাপে যতগুলো বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করছে তার উপর বিক্রিয়ার হারটা নির্ভর করে, অর্থাৎ বিক্রিয়া ক্রম তাই হয় তা তো হয়। তাহলে একটা যদি এনার্জি শুধুমাত্র যদি এরকম এনার্জি ডায়াগ্রাম দিয়ে দেয় বা লেখচিত্র দিয়ে দেয়, তাহলে এখান থেকে লেখচিত্র থেকে সহজেই বলতে পারবো যে কোন ধাপটা স্লো ধাপ, সেই ধাপে কোন বিক্রিয়ক পদার্থটা অংশগ্রহণ করছে, এবং সেটা তাপ উৎপাদক ধাপ না তাপদায়ী না তাপগ্রাহী, এগুলা বলতে পারবো। তাহলে এই ছিল আজকের মতো ক্লাস। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে আসবো।